আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। পুরোটা সংবাদ জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত সুজানা। গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে সব সমস্যার সমাধান খুঁজে পাওয়া যাবে বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে এক সেমিনারে অংশ নিয়ে তিনি আরও বলেন, পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নে রাজনৈতিক অঙ্গীকার জরুরি। আর আগামী নির্বাচনী ইশতেহারে প্রতিটি দলকে পদ্মা ব্যারেজ রাখার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। একটি সেমিনারে এসব কথা বলেন তারা। অরণ্য গফরের রিপোর্ট। ফারাক্কা ব্যারেজ ও বাংলাদেশের সংকট, পদ্মা ব্যারেজ ও বাংলাদেশের সম্ভাবনা এবং দ্বিতীয় পদ্মা সেতুর আবশ্যকতা শীর্ষক সেমিনারটির আয়োজন করে পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন কমিটি। সেমিনারে ফারাক্কার প্রভাবে বাংলাদেশের ক্ষতি এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের জীবন ও অর্থনীতি বাঁচাতে পদ্মা ব্যারেজের প্রয়োজনীয়তা তুলে ধরেন প্রকৌশলী, পানি বিশেষজ্ঞ ও রাজনীতিবিদরা। কিছু প্রস্তাবনা আমরা খুবই সংক্ষেপ আকারে লিখেছি। আগামী নির্বাচিত সরকারকে মধ্যমেয়াদী বাজেটে পদ্মা ব্যারেজকে অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন দেবপ্রিয় ভট্টাচার্য। আর এটি বাস্তবায়নে সাহসী ও দক্ষ রাজনৈতিক নেতৃত্ব দরকার বলে উল্লেখ করেন ডক্টর হোসেন জিল্লুর রহমান। পদ্মা ব্যারেজ এটা নিয়েই একটা ওয়ার্কিং গ্রুপ এখনই করা দরকার। এই ধরনের একটি কারিগরি এই ওয়ার্কিং গ্রুপ যদি তৈরি হয়, একটা সিগন্যাল দিবে যে আগাম চিন্তা হচ্ছে। এই প্রকল্পটিকে প্রত্যেকটি রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে যাতে স্থান পায় সেটা চেষ্টা করবেন, যাতে এইটাই একটি জাতীয় দাবিতে পরিণত হয়। 7 বার সম্ভাব্যতা যাচাই হলেও পদ্মা ব্যারেজের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় হতাশা জানান বিএনপি মহাসচিব। আহ্বান জানান নাগরিক আন্দোলন গড়ে তোলার। 8 কোটি 9 কোটি মানুষের জীবন জীবিকা তার কি অবস্থা দাঁড়াবে, সবকিছু মিলিয়ে এই পদ্মা ব্যারেজ এবং পদ্মা সেতু এর যে প্রয়োজন, এটা আমরা এখানে উপলব্ধি করেছি। আমার দেশের মানুষ উপরে উঠতে চায়, উন্নতি চায়, একটা সত্যিকার অর্থে গণতান্ত্রিক ব্যবস্থা চায় এবং সেই গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়ে কিন্তু সমস্ত বিষয়গুলোর সমাধানের পথ খুঁজে পাওয়া যাবে। দেশ গড়তে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে তৈরি হওয়া জাতীয় ঐক্য সামনে রাখতে হবে বলে উল্লেখ করেন মির্জা ফখরুল। রাষ্ট্র কাঠামোর যে পরিবর্তন আনা দরকার সে ব্যাপারে আমরা অত্যন্ত সচেতন। অরণ্য গফুর, আরটিভি, ঢাকা। নির্বাচন কমিশন শেখ হাসিনার পদলিখি প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে 2024 পঞ্জিকা বছরের আয় ব্যয়ের হিসাব জমা দেওয়ার পর তিনি একথা বলেন। অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ তৈরিতে বর্তমান কমিশনের প্রতি দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন রিজভী। কমিশনে জমা দেওয়া হিসেব অনুযায়ী 2024 সালে দলটির আয় হয়েছে 15,65,94,842 টাকা, আর ব্যয় হয়েছে 4,80,04,823 টাকা। বর্তমানে 10,85,90,019 টাকা উদ্ধৃত আছে বলে জানান। 17 বছর ধরে নির্বাচন কমিশনের সরকারের অনুগত একটি প্রতিষ্ঠান হিসাবে তাদের অর্পিত দায়িত্ব, তারা তাদের স্বাধীনতাকে ভুলে গিয়ে শেখ হাসিনার পদলেহী একটি প্রতিষ্ঠানে তারা পরিণত করে আমাদের দেশের গণতন্ত্রের শক্তিশালী করার জন্য যে প্রতিষ্ঠানগুলি গড়ে ওঠে, যেমন একটি স্বাধীন বিচার বিভাগ, যেমন স্বাধীন নির্বাচন কমিশন, স্বাধীন গণমাধ্যম, সবগুলোকেই তারা ধ্বংস করে দিয়েছিল। 5 আগস্টের মধ্যে জুলাই সনদ ঘোষণা না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। দেশ গড়তে জুলাই পদযাত্রার 27তম দিনে শেরপুরের সমাবেশে তিনি একথা বলেন। এছাড়া জুলাই সনদের দাবিতে 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হওয়ার আহ্বানও জানান তিনি। এর আগে দুপুরে নেত্রকোনার পুরাতন কালেক্টরেট মাঠের সমাবেশে যোগ দেয় দলটির নেতারা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। দেশ গড়তে জুলাই পদযাত্রার 27তম দিনে রবিবার দুপুরে শেরপুরে পৌঁছান এনসিপি নেতারা। এ সময় জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সাথে মধ্যাহ্নভোজ করেন তারা। পরে নগরীর মাহবুব চত্বর, খরমপুর মোড় ও নিউ মার্কেট হয়ে শহীদ স্কয়ার সমাবেশে যোগ দেন। শেরপুরের সমাবেশে নাহিদ বলেন, জুলাই সনদে রাষ্ট্রের মৌলিক সংস্কার না থাকলে এতে সমর্থন দিবে না এনসিপি। যদি মৌলিক সংস্কার না হয়, যদি রাষ্ট্রের গুণগত পরিবর্তন এই জুলাই সনদের মধ্যে
না নিশ্চিত করা সম্ভব না হয়, তাহলে এই জুলাই সনদে জাতীয় নাগরিক পার্টি সমর্থন দিবে না। এ সময় 5 আগস্টের মধ্যে জুলাই সনদ ঘোষণা না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি। 5 আগস্টের মধ্যে যে কোনো মূল্যে জুলাই সনদ ঘোষণা করতে হবে। যদি এটি ঘোষণা করা না হয়, ঢাকায় আমরা কিন্তু জুলাই সনদ ঘোষণাপত্র আদায় না করে ঢাকার শহীদ মিনার আমরা ছাড়বো না। নাহিদ বলেন, সংসদে উচ্চকক্ষ লাগবে এবং এই উচ্চকক্ষ অবশ্যই পিআর পদ্ধতিতেই নির্বাচিত হতে হবে। আমরা বলেছি উচ্চকক্ষ লাগবে এবং এই উচ্চকক্ষ অবশ্যই পিআর পদ্ধতিতেই হতে হবে। পুশিন ইস্যুতে তিনি বলেন, সীমান্তে কোনো হত্যা ও পুশিন মেনে নেবে না এদেশের মানুষ। যে সীমান্তে কোনো হত্যাকাণ্ড আমরা মেনে নেব না, সীমান্তে কোনো পুশিন আমরা মেনে নেব না। আমরা বলেছি পুশিন করতে হলে আওয়ামী লীগের সন্ত্রাসীদের পুশিন করুন, শেখ হাসিনাকে পুশিন করুন। এর আগে দুপুরে নেত্রকোনার পুরাতন কালেক্টরেট মাঠে সমাবেশে যোগ দেয় দলটির নেতারা। সভায় প্রধান অতিথির বক্তব্যে নাহিদ বলেন, স্বাধীনতা সংগ্রামের পর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে বড় ঘটনা জুলাই গণ অভ্যুত্থান। জুলাই গণ অভ্যুত্থান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পরে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে বড় ঘটনা। সাকিব আল হাসান, RTV। এক ব্যক্তি জীবনের সর্বোচ্চ 10 বছর প্রধানমন্ত্রীর পদে থাকতে পারবেন, এমন সিদ্ধান্তে একমত রাজনৈতিক দলগুলো। একই সঙ্গে স্বাধীন পুলিশ কমিশন গঠনেও একমত তারা। যে কোনো মূল্যে 31 জুলাইয়ের মধ্যে জুলাই সনদ চূড়ান্ত করতে চায় কমিশন। সেজন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। এজন্য দলগুলোর কাছে সনদের খসড়া পাঠানো হবে আগামীকাল। আরও জানাচ্ছেন জাহিদ রহমান। জুলাই শেষ হতে চলেছে, এখনো চলছে সংস্কারের লক্ষ্যে গঠিত ঐক্যমত্য কমিশনের সভা। দ্বিতীয় পর্যায়ের 19তম দিনে আলোচনা হয় রাষ্ট্র পরিচালনার মূলনীতি, জনগণের মৌলিক অধিকার সম্প্রসারণ এবং স্বাধীন পুলিশ কমিশন গঠন নিয়ে। শুরুতেই কমিশনের সহসভাপতি আলী রিয়াজ জানান, 10টি বিষয়ে একমত কমিশন, 7 বিষয়ে অমীমাংসিত। তবে নির্ধারিত সময়ে জুলাই সনদ দিতে চায় সবাই। আপনারা চান, আমরাও চাই যে প্রক্রিয়াটা শেষ করার মধ্য দিয়ে পরবর্তী ধাপে যাতে অগ্রসর হওয়া যায়। আমরা সেই চেষ্টা করছি, সেই চেষ্টায় কোন অবস্থাতে আমরা অন্যথা করতে দিতে চাই না। পরে দলগুলো আলোচনা করে স্বাধীন পুলিশ কমিশন গঠনেও একমতে পৌঁছায়। রাজনৈতিক দলগুলো তাদের মতামত তুলে ধরে। রাষ্ট্র পরিচালনার মূলনীতি অনুচ্ছেদ 8 কিভাবে সংশোধিত হবে, সংশোধিত হোক বা না হোক, কিভাবে নির্ধারিত হবে সেটা জাতীয় সংসদে নির্ধারিত হবে। কিন্তু যাহাই নির্ধারিত হোক, তার সাথে এই বাক্যটি আমরা উল্লেখ করতে, সংযুক্ত করতে আমাদের কোনো আপত্তি নাই, আমরা সম্মত। নানা ব্যাপারে পরিবর্তন, সংশোধন, সংযোজনের প্রস্তাব আছে, কিন্তু বাস্তবে এ ব্যাপারে ঐক্যমত কমিশন এবারকার বৈঠকে কোনো সিদ্ধান্তের জায়গায় আসতে পারছে না। কয়েকটি দল আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাসের বিরোধিতা করেছে, তবে অধিকাংশ দলই আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস মূল নীতিমালায় সংযোজন করার ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন। নির্বাচনের আগে বিচার সংস্কার, সেগুলোকে দৃশ্যমান পর্যায়ে উন্নীত করা, জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র প্রণয়ন করা, নির্বাচনের জন্য মাঠ প্রশাসনের নিরপেক্ষতা এবং একই সাথে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার মধ্য দিয়ে তারপরে নির্বাচনের ঘোষণার দিকে যেতে হবে। চলতি মাসের মধ্যে সনদ চূড়ান্ত করতে সোমবারের মধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে খসড়া পাঠানো হবে বলে জানান আলী রিয়াজ। জাহিদ রহমান, RTV, ঢাকা। নির্দোষ ব্যক্তিদের জুলাই গণঅভ্যুত্থানের মামলায় আসামি করায় তদন্তে দেরি হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলে মুন্সিগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে নির্মিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। তিনি আরও বলেন, জুলাই আগস্টের গণহত্যা বিচারের কাজ যতটা আগানোর উচিত ছিল ততটা না হলেও বেশ অনেকটা এগিয়েছে। কিছু মামলায় চার্জশিট দেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় গৃহায়ন, গণপূর্ত ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান উপস্থিত ছিলেন। আপনারা জানেন, অনেকেই যারা নির্দোষ তাদেরও আসামি করে হয়েছে। যেখানে হয়তো একটা ঘটনা ঘটছে, এখানে হয়তো 20 জন আসামি হওয়ার কথা ছিল, ওখানে 200 আসামি দেওয়া। এই জন্য কিন্তু এটা ইনভেস্টিগেশন করতে একটু দেরি হয়ে যাচ্ছে। তো আমাদের খুব তাড়াতাড়ি যেটা শেষ হয়, এই জন্য আমরা ব্যবস্থা নিই।
কেন্দ্রীয় কমিটি ছাড়া সারা দেশের সকল কমিটি স্থগিত করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সন্ধ্যায় রাজধানীর শাহবাগে জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটির সভাপতি রশিদুল ইসলাম রিফাত ওরফে রিফাত রশিদ। তিনি বলেন, সংগঠন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে আহ্বান জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কেউ কোনো রকম অপকর্ম করলে আইনি ব্যবস্থা নেওয়ার। সংগঠনের কার্যক্রম কিভাবে চালিত হবে তা পরে জানানো হবে বলেও এ সময় জানান রিফাত রশিদ। আমরা আহ্বান করছি সারা দেশে আজকের এই প্রেস কনফারেন্সের পর থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে ব্যবহার করে যারা কোনো প্রকার অপকর্ম করার চেষ্টা করবে, আমরা এখান থেকে স্পষ্ট জানিয়ে দিতে চাই, আপনারা তাদের বিরুদ্ধে অ্যাকশন নিন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারা দেশের সকল কমিটির কার্যক্রম আজকে থেকে আনুষ্ঠানিকভাবে স্থগিত করা হলো। এর মধ্য দিয়ে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আগামী কার্যক্রম কোন উপায়ে পরিচালিত হবে সেই সম্পর্কে আমরা বসবো, একটা রূপরেখা তৈরি হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুলাই গণ অভ্যুত্থানের প্ল্যাটফর্ম, জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিটের সাথে সাংঘর্ষিক কোনো কিছুই তারা বরদাস্ত করবে না। রাজধানীর গুলশানের সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সহ 4 জনকে 7 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। একজনকে পাঠানো হয় কিশোর উন্নয়ন কেন্দ্রে। রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াদুর রহমানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে শনিবার রাতে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির অভিযোগে 5 জনকে আটক করে পুলিশ। নাজমুল হুদার রিপোর্ট। সমন্বয়ক পরিচয়ে সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজি করতে যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ 5 জন। শাম্মী আহমেদ পলাতক থাকায় তার স্বামীর কাছ থেকে আগে একবার 10 লাখ টাকা চাঁদা নেয় তারা। শনিবার রাতে ফের চাঁদা আনতে গেলে পুলিশকে খবর দিলে আব্দুর রাজ্জাক রিয়াদ সহ সমন্বয়ক পরিচয় দেওয়া 5 জনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা করেন শাম্মী আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফর। বাকি 40 লক্ষ টাকা আজকে দিতে হবে, না হলে আজকে আপনাকে ধরে আমরা পুলিশে দেব। ওই অস্ট্রেলিয়ান প্রবাসী, ওনার নাম আবু জাফর, উনি তখন আমাদেরকে সংবাদ দেন। আমাদের একটি টিম সেখানে হাজির হয়ে ঘটনাস্থল থেকে হাতে নাতে 5 জনকে আটক করে। আসামিদের সিএমএম কোর্টে হাজির করে 10 দিন রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত 4 জনকে 7 দিন রিমান্ড দেয়। অপরজন প্রাপ্তবয়স্ক না হওয়ায় টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়। তাদেরকে রিমান্ডে নিলে এই ঘটনার সাথে কারা সম্পৃক্ত, কারা মাস্টার মাইন্ড এবং এই সাদা কার কাছে যায়, তারা ছোট মানুষ, তাদের এত টাকার কেন প্রয়োজন সেটা আমাদের বোধগম্য নয়। তখন মাননীয় আদালত তাদের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়, আব্দুর রাজ্জাক রিয়াদের বিরুদ্ধে আগেও চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগ ছিল। তাকে সতর্ক করা হলেও প্রমাণের অভাবে ব্যবস্থা নেওয়া যায়নি। 2.5 থেকে 3 মাস আগে আমার সাংগঠনিক এলাকা ভাটাতে এসেও সে এরকম একটি অকারেন্স ঘটায়। যে মহিলার জমি দখল হয়েছিল সেই মহিলা থেকে অন্যায়ভাবে 70,000 টাকা আদায় করে। যে টাকাটি ছিল ওই মহিলার হাজবেন্ডের চোখের অপারেশন করানোর টাকা। পরবর্তীতে আমরা এই বিষয়টি জানতে পারি, তৎক্ষণাৎ আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ সেখান থেকে পালিয়ে যায়। এই ঘটনায় 3 নেতাকে সংগঠন থেকে স্থায়ী বহিষ্কার করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আর বাকি 2 জনকেও স্থায়ী বহিষ্কার করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। নাজমুল হুদা, RTV, ঢাকা। মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরও 2 জনকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে। এ নিয়ে মোট 4 জন হাসপাতাল থেকে বাসায় ফিরল। এখনও সংকটাপন্ন অবস্থায় আইসিইউতে রয়েছে 4 জন। মোট 34 জন রোগী ভর্তি রয়েছে। নতুন করে কারো মৃত্যু হয়নি। ভারত, চীন ও সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক দল যৌথভাবে তাদের চিকিৎসা দিচ্ছেন। আরও জানাচ্ছেন আলওয়ান খান। 21 জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি আহতদের অসহনীয় জীবন কাটছে। এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা 34 জন। 27 জুলাই জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে 2 জন ছাড়পত্র পেলেও মারা যায়নি কেউ। আজকে 2 জন রোগীকে ডিসচার্জ দিয়েছে। 2 জনই আমরা অ্যাডাল্টের মধ্যে পড়ে। আজকে আমাদের মৃত্যুর কথা যেটা বললাম 0,
এবং টোটাল ডেথ এই পর্যন্ত আবারও বলছে 17। তবে আইসিইউতে থাকা 4 জন রোগীর অবস্থা অপরিবর্তিত বলে জানান জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক ডাক্তার নাসির উদ্দিন। তিনি বলেন, মোট ভর্তি থাকা 34 জন রোগীর মধ্যে শরীরে 30%-রও বেশি দগ্ধ হয়েছে এমন রোগী আছে 6 জন। এখন সর্বমোট অ্যাডমিটেড রোগী আছে আমাদের 34 জন। ক্রিটিক্যাল কন্ডিশনে আছে 4 জন রোগী। 30%-এর উপরে আমাদের বার্নের রোগীর সংখ্যা এই মুহূর্তে 6 জন। এদিকে স্কুল স্টাফ মাসুমা বেগমকে ভোলায় বুরহানুদ্দিনের দক্ষিণ কুরুলিয়া গ্রামে জানাজা শেষে দাফন করা হয়েছে। 5 দিন মৃত্যুর সাথে লড়াই করে শনিবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাসুমা বেগম। আলোয়ান খান, RTV, ঢাকা। অন্তর্বর্তী সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে 25টি বোয়িং উড়োজাহাজ কেনার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। দুপুরে সচিবালয়ে তিনি এ তথ্য জানান। সচিব বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ USTR এর সঙ্গে তৃতীয় ও চূড়ান্ত শুল্ক আলোচনার জন্য বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের নেতৃত্বে কাল যুক্তরাষ্ট্রে যাবে বাংলাদেশের প্রতিনিধি দল। বিলাল হোসেনের রিপোর্টে থাকছে বিস্তারিত। বৈদেশিক বাণিজ্য সমঝোতা আনার উদ্দেশ্যে গত এপ্রিলে বিভিন্ন দেশের উপর নতুন করে পাল্টা শুল্ক আরোপের সিদ্ধান্ত নেয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে সময় বাংলাদেশি পণ্যের উপর প্রথমে 37%, পরে তা কিছুটা কমিয়ে 35% শুল্ক আরোপের ঘোষণা দেয় মার্কিন প্রশাসন, যা কার্যকর হতে যাচ্ছে আগামী 1 আগস্ট থেকে। এই বাস্তবতায় নড়েচড়ে বসেছে সরকার। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যিক ঘাটতি কমাতে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান বাণিজ্য সচিব। সচিবালয়ে সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা হবে বোয়িংয়ের উড়োজাহাজ, তুলা, সয়াবিন, গম। আমরা 25টি বোয়িংয়ের জন্য অর্ডার দিয়েছি। এরকম অর্ডার কিন্তু যেমন ভারত দিয়েছে 100টার, ভিয়েতনাম দিয়েছে 100টার। টোটাল ট্যারিফ ইস্যুতে আমরা আবার নতুন করে তাদেরকে এই আদেশগুলো, আগে 14টা ছিল, পরে 25টা করেছি। যুক্তরাষ্ট্র থেকে এসব পণ্য আমদানির প্রভাব জনগণের পকেটের উপর পড়বে কিনা এমন প্রশ্নে কথা বলেন তিনি। আমরা এই সমস্ত দেশের চেয়ে অসুবিধায় পড়বে সেটা মনে করছি না। আশা করছি আমাদের সাথে যে ধরনের আলোচনা তাদের সাথে হয়েছে, যে ধরনের সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে, তাতে তারা আমাদের উপরে আমাদের কম্পিটিটরদের চেয়ে বেশি চাপিয়ে দিবে এরকমটা মনে করি নাই, আমরা এখনো মনে করছি না। নতুন করে যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানির প্রভাবে আগের আমদানিকারকদের সাথে সম্পর্কের অবনতি হবে না বলে জানান বাণিজ্য সচিব। তুলা কেনার প্রসঙ্গ আগে। বিলাল হোসেন, RTV, ঢাকা। আসিয়ানের সদস্যপদ পেতে বাংলাদেশকে সহযোগিতা করতে মালয়েশিয়ার প্রতি ফের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। রাজধানীতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মালয়েশিয়ার পিপলস জাস্টিস পার্টির ভাইস প্রেসিডেন্ট নুরুল ইজাহ আনোয়ারের সঙ্গে সাক্ষাতে একথা বলেন তিনি। এদিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নবনিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফের বিন আবিয়া। এ সময় রাষ্ট্রদূতকে অভিনন্দন জানিয়ে সরকারের পক্ষ থেকে তাকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। প্রধান উপদেষ্টা মালয়েশিয়া ও সৌদি আরব উভয় দেশকে তরুণ জনগোষ্ঠীকে কাজে লাগিয়ে বাংলাদেশের শিল্প স্থাপন ও পণ্য রপ্তানির আহ্বান জানান। অত্যাধুনিক প্রযুক্তিভিত্তিক সেবা নিয়ে রাজধানীর গুলশানে প্রধান শাখা স্থানান্তর করেছে NRB ব্যাংক। ব্যাংকটির নতুন ঠিকানা এখন গুলশান এভিনিউয়ের BTI ল্যান্ডমার্ক 16-তে। রবিবার নতুন ঠিকানায় কার্যক্রম উদ্বোধন করেন চেয়ারম্যান ইকবাল আহমেদ। তিনি বলেন, NRB ব্যাংকের নতুন ঠিকানা নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন করবে। অত্যাধুনিক প্রযুক্তিভিত্তিক ব্যাংকিং সেবায় তিনি সবাইকে স্বাগত জানান। এ সময় ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান কামরুল ইসলাম চৌধুরী, অডিট কমিটির চেয়ারম্যান মিজানুর রহমান, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান শেখ মোহাম্মদ সেলিম এবং পরিচালক গ্রাহক সহ অন্যরা উপস্থিত ছিলেন। জানাবো খেলার খবর। আসন্ন এশিয়া কাপে খেলতে যাওয়ার আগে বড় দলের বিপক্ষে প্রস্তুতি নেওয়ার সুযোগ পাচ্ছে না বাংলাদেশ। এশিয়ান শ্রেষ্ঠত্বর এ টুর্নামেন্টে খেলতে যাওয়ার আগে নিজেদের প্রস্তুত করতে নেপালের বিপক্ষে খেলার চিন্তা করছে বিসিবি। দুপুরে মিরপুরে এ তথ্য জানান বিসিবির চিফ কোঅর্ডিনেটর অব প্রোগ্রাম মিনহাজুল আবেদিন নান্নু। এছাড়া অক্টোবরে NCL হবে বলেও জানান তিনি। এশিয়ান কাপ ক্রিকেটও অক্টোবরেই হওয়ার কথা রয়েছে। এবং কন্ডিশনগুলি অ্যাডজাস্ট করার জন্য যেখানে সুযোগ পাবে ওখানে খেলে কনফিডেন্ট গ্রো আপ করতে হবে। তো আমাদের প্লেয়ারদের এই সুযোগটা দেওয়া, টিম ম্যানেজমেন্টেরও দায়িত্ব আছে এই জায়গাটায়। অনেকগুলি প্লেয়ারের কিন্তু T20 ফর্মেটের পারফরমেন্স আপ টু দ্য মার্ক।
তো সেই জায়গায় কিন্তু কিছু কিছু খেলোয়াড়কে দেখার জন্য অবশ্যই একটা ক্ষেত্র তৈরি হবে, কারণ সেপ্টেম্বরের সেকেন্ড উইক থেকে T20 NCLটা শুরু হবে। যারা কিছু ভালো পারফর্মার পাওয়া যাবে এদেরকে ইনক্লুড করে অবশ্যই তৈরি করতে হবে, যেহেতু 6 মাস হাতে পাবে T20 ওয়ার্ল্ড কাপের জন্য। শেষ হলো 18তম জাতীয় উশু চ্যাম্পিয়নশিপ। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়নদের নিয়ে আগস্টে শুরু হবে আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প। ফেডারেশন আশা করছে প্রশিক্ষণ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনের সফলতা এনে দেবে দেশসেরা এই খেলোয়াড়রা। জাতীয় চ্যাম্পিয়নশিপে 5 দিনের আয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, আনসার ও BKSP সহ মোট 28টি দলের 4 শতাধিক ক্রীড়াবিদ অংশ নেয়। পুরুষ ও নারী মিলিয়ে 27টি ইভেন্টে প্রতিযোগিতা হয়। বাংলাদেশ ফুটসল দলের প্রধান কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন ইরানের সাইদ খোদারাহমি। 3 মাসের চুক্তিতে নিয়োগ পাওয়া এই কোচ আগামী সেপ্টেম্বরে মালয়েশিয়ায় হতে যাওয়া AFC ফুটসল এশিয়ান কাপ কোয়ালিফায়ারের জন্য দলের সাথে কাজ করবেন। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো জাতীয় ফুটসল দলে বিদেশি কোচ নিয়োগ দিল বাফুফে। আগামী 20 সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া বাছাই পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ ইরান, মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাত। এর আগেই দলের দায়িত্ব বুঝে নেবেন খোদারাহমি। রাতের সংবাদে পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।